ভাবে বলবো যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এইটা সকলের, এইটা সবার। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, এইটা আমাদের বেসমেন্ট। কিন্তু দেখেন এই যে সেকেন্ড রিপাবলিকের কথা কারা তুলেছে? সেকেন্ড রিপাবলিকের কথা কিন্তু এই নাহিদ ইসলাম, মাহফুজ আলমরাই তুলেছে। অথচ আমরা দেখলাম যে তারা এখন জাতীয় সঙ্গীত নিয়ে কে আশ্রয় করে তারা তাদের এখন অস্তিত্বকে ধরে রাখার লড়াই করতেছে। আরে ভাই, জাতীয় সঙ্গীত নিয়ে যে বিতর্ক হয়েছে এটা তো তোমরাই শুরু করছিলা। জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক তো ঠুনকো বিষয়। তোমরা তো বাংলাদেশের ৭১-এর বেসমেন্টটাকেই তো তোমরা নাই করে দিছিলা। সেকেন্ড রিপাবলিক মানে কি? ৭১ নাই। আপনি ২৪ থেকে তারা বলেছিল না যে দ্বিতীয় স্বাধীনতা, সেকেন্ড রিপাবলিক। তা আমরা তো এটাকে ভার্বাল হিসেবে দেখি, যেটা ভাব অর্থ দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু তারা তো আক্ষরিক অর্থেই তো এটাকে দ্বিতীয় স্বাধীনতা বানাইতে চেয়েছে, সেকেন্ড রিপাবলিক করে। তো দেশই নাই করে দিল ৫৬ বছরের ইতিহাসকে, সেইখানে জাতীয় সঙ্গীত নিয়ে তারা এখন মারামারি কাটাকাটি করতেছে। এই প্রশ্নগুলো মানুষকে চোখে ধুলা দিয়ে পার পাওয়া কোনোভাবেই সম্ভব না। এই প্রশ্নগুলোর উত্তর তাদেরকে দিতে হবে যে আপনি কয়দিন আগেই আপনি নিজে বাংলাদেশের ৭১-এর অস্তিত্বই স্বীকার করতেছেন না। আপনি সেকেন্ড রিপাবলিক নিয়ে আসছেন ২৪ থেকে, আপনি নতুন স্বাধীনতার ঘোষক নাহিদ ইসলামকে বানাইতেছেন, নতুন বাংলাদেশের মাস্টার মাইন্ড বানাইতেছেন আপনি মাহফুজ আলমকে। হঠাৎ করে আপনাদের কি হয়ে গেল এখন ৭১ ছাড়া আপনারা বাঁচেন না? হ্যাঁ, তো এই প্রশ্নগুলো তো মানুষ করবে। একজন উপদেষ্টা তার জায়গা থেকে উনি কেবলমাত্র একটা বিশেষ ষড়যন্ত্রমূলক এবং হীন উদ্দেশ্য নিয়ে উনি যে আক্রমণাত্মক পোস্ট দিয়েছেন, এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে, এইটা তো উনি কোনোভাবেই করতে পারেন না। উনি শপথ ভঙ্গ করেছেন এবং উনি কোনোভাবেই সে পদে থাকতে পারেন না। আর ওনারা যে দলটাকে প্যাট্রোনাইজ করছেন, এনসিপি বা ছাত্র সংগঠন বাকসাস, তাদের কাজই হলো তারা অন্যদেরকে ইউজ করবে, ব্যবহার করবে, স্বার্থ হাসিল হয়ে গেলে তখন ছুঁড়ে ফেলে দিবে। গণ অভ্যুত্থানের সময় তারা সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের কাছে নিয়ে এসে বলছে যে আমরা সবার জন্য কাজ করতেছি, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, এটা নাকি অরাজনৈতিক থাকবে, এটা কখনো রাজনীতি করবে না, নাগরিক কমিটি এটা কখনো রাজনীতি করবে না, এগুলা বলে মানুষজনকে নিয়ে আসছে। আহত শহীদদেরকে নিয়ে মার্কেটিং করছে, নিজেদের ফেস ভ্যালু বাড়াইছে, দলের মার্কেটিং করছে, দলের নাম প্রমোট করছে, করে এখন তারা রাজনীতির জায়গায় চলে গেছে। এরপরে তারা কি করছে, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন বা সাধারণ মানুষ যারা বৈষম্য বিরোধীর ব্যানার এবং নাগরিক কমিটিতে ছিল, বিশেষ করে বৈষম্য বিরোধীর আন্দোলনে ছিল, তাদেরকে সেখান থেকে বাদ দিয়ে দিছে। যারা তাদের সাথে রাজনীতি করবে না তাদেরকে মাইনাস করে দিচ্ছে। চিন্তা করে দেখেন, ব্যবহার করে মাইনাস করে দেবে। দেখেন নাহিদ ইসলাম উনি 19-এর ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে সাহিত্য সম্পাদক ছিলেন। নাহিদ ইসলাম কিন্তু ছাত্র অধিকার পরিষদের সদস্যপদ ফিল আপ করেছিলেন, সে কিন্তু ছাত্র অধিকার পরিষদের সদস্য। আসিফ মাহমুদ তো ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। আক্তার হোসেন ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি ছিলেন, আমি তখন সভাপতি, পরবর্তীতে সভাপতি, তারপরে কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন। যেরকম এক একজন এক এক সময় এক এক রাজনৈতিক দল, সংগঠন, গ্রুপের সাথে থাকতে পারেন। তারা যেটাকে বেটার মনে করেন, যেখান থেকে কাজ করে তারা স্বাচ্ছন্দ্য অনুভব করেন, বা যেটার প্রোগ্রেস, প্রসপারিটি তারা সম্ভাবনাময় মনে করেন, সেখানে তারা যেতে পারেন, এটা দোষের কিছু দেখি না। কিন্তু একটা জায়গায় গিয়ে, গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসীন হয়ে, যেখানে দায়িত্ব জাতীয় ঐক্য এবং সংহতি বিনির্মাণে কাজ করা, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র বিনির্মাণ এবং সুন্দর একটা নির্বাচনের জন্য কাজ করা, সেইটা না করে আপনি সেই গুরুত্বপূর্ণ জায়গায় বসে আপনি যখন বিদ্বেষ ছড়াবেন, আপনি যখন হুমকি দিবেন, আপনি যখন এইখানে ঐক্য এবং সংহতি বিনষ্ট করে নিজের দলীয় গোষ্ঠীগত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনি যখন সেখানে কাজ করবেন, সেইটা তো আপনি শপথ ভঙ্গ করলেন না। তাহলে দেখেন, একটা রাজনৈতিক দল, এটা কি? একটা রাজনৈতিক দল কিন্তু একটা পাবলিক প্রপার্টি। অবশ্যই আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে মনে করি জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, গণ অধিকার পরিষদ, আরও যে রাজনৈতিক দলগুলো আছে, তারা পাবলিক প্রপার্টি। পাবলিক আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এখন জনগণের জায়গা থেকে যদি জামাত ইসলামের বিষয়ে প্রশ্ন থাকে, অবশ্যই জনগণ সেই প্রশ্ন করবে। জামাত ইসলাম যদি মনে করে তারা পাবলিক প্রপার্টি, জনগণের দল, অবশ্যই জনগণের কাছে তাদের সেই দায়বদ্ধতা মিটাতে হবে। যদি আইনগত কোনো দায়বদ্ধতা থাকে, জনগণের জায়গা থেকে জনগণ সেটা নিয়ে ট্রাইব্যুনালে বিচারের কাছে যেতে পারে, আবেদন করতে পারে। তারা যদি দোষী হয় তাদের বিচার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এরপরে দেখেন, যদি বলি যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন,
আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে তারা কি করলো, ঘোষণা দিল যে তারা ছাত্র শিবিরের সভাপতিকে ডাকছে, অমুক দলের সভাপতিকে ডাকছে, তমুক দলের সভাপতিকে ডাকছে, আমাদেরকেও তারা কল করেছিল। আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে এরকম পরিস্থিতি তৈরি হবে, তাই আমাদের রাজনৈতিক স্বতন্ত্র সত্তা নিয়ে আমরা পল্টনে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আন্দোলন করেছি, কাজ করেছি। কিন্তু তারা যে কাজটি করলো, আন্দোলনের সময় তারা অনুরোধ করলো ছাত্র শিবির জামাত ইসলামকে যে আপনারা এখানে জনবল দেন, লোক দেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে যে আপনারা এখানে জনবল দেন, না হলে এনসিপি বা বাকশালে সেখানে কয়জন লোক হইতো বলেন? 100-200 এর বেশি তো লোক হইতো না। 100 লোকও হয়তো এত উত্তপ্ত রোদের ভিতরে তারা পাইতো না। এখন আন্দোলনটা শেষ হয়ে গেল, এখন তারা কি বলতেছে যে 71 নিয়ে তাদের জবাবদিহি করতে হবে, তারা পাকিস্তানপন্থী কিনা এগুলো নিয়ে জবাবদিহি করতে হবে। আরে ভাই, যখন আপনি তাদেরকে অনুনয় বিনয় করতেছিলেন, রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই কিছু লোকজন দেন, নাহলে আমরা বিপদে পড়ে যাচ্ছি, আপনারা আসেন আসেন অনুরোধ করতেছিলেন, তখন আপনাদের এগুলো মনে ছিল না? একসাথে নিতম্ব বসায় একসাথে বসে মিছিল করলেন, একজনের মাথা দেখলাম আরেকজন হাতায় দিতেছে, একজনের পানি খাওয়াই দিতেছে, মাইক ধরতেছে, একজনের মাথা আরেকজন চুলকাই দিতেছে, তখন সমস্যা নাই। আসে নাই, ওই যে শফিক ভাই আসে নাই, সেখানে আসছিল তো। তাহলে এখন যে আন্দোলন শেষ হয়ে গেল, এখন বলে তারা কারা, তাদেরকে নাকি চিনে না, তাদের বিরুদ্ধে এখন মানে সবাই উঠে পড়ে লাগছে, তাদের বিরুদ্ধে এখন ভাষণ দিতেছে, বক্তব্য দিতেছে। এইটা হলো এনসিপি এবং বাকশালের রাজনৈতিক ডাবল স্ট্যান্ডার্ড। আমি তাদেরকে বলবো যে এই ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতিটা করতো আওয়ামী লীগ। তো সেই আওয়ামী লীগের ডাবল স্ট্যান্ডার্ডের রাজনীতিটা যদি আপনারা করেন, আপনারা নবীন দল হিসেবে অঙ্কুরেই কিন্তু আপনারা বন্ধুশূন্য হয়ে যাবেন। আরেকটা জিনিস যেটা বলবো, এটা খুব মানে স্পষ্ট ভাষায় বলবো,